এবং ফলের 10 ভাগের 1 ভাগ উৎপাদন করে সারা বাংলাদেশকে সরবরাহ করে। কিন্তু এই জেলাটি বেশ কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনাটি প্রাপ্যটি পায়নি। এখানে ছোট্ট শহর আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে জনবসতি বৃদ্ধি পাচ্ছে, মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে। শহরের ভিতর দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা বাইলেন হওয়ার কারণে চলাচলের দারুণ সমস্যা হয়। এখানকার জনগণ অনুভব করেন এটাকে 4 লেন করা দরকার। আপনারা আমার সাথে একমত, আমিও আপনাদের সাথে একমত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমরা তা করব ইনশাআল্লাহ। এরপরে নওগাঁয় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং মানসম্পন্ন মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া দরকার। আমি কথা দিচ্ছি এটা হবে ইনশাআল্লাহ। শর্ত একটাই, মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন এবং ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই তাহলে ইনশাআল্লাহ হবে। এরপরে এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বিশ্ববিদ্যালয় হবে এবং সেই পড়ালেখা কাগজে না বাস্তবে হবে, প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আমরা সেই জনবল ইনশাল্লাহ এখানে তৈরি করব। এখানে ধান এবং ফল এই দুইটার গবেষণা ইনস্টিটিউট যদি পূর্ণাঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি বেসড আপন এগ্রিকালচার কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় যদি এখানে হয় তাহলে ওটা আলাদা লাগবে না, ওটা তারই অংশ হবে এবং গবেষণা ইনস্টিটিউট ওখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে স্বাভাবিকভাবে, সেটাও ইনশাল্লাহ হবে। এই এলাকায় বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, কুল উৎপাদন হয়, এখানে পেয়ারা উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা তাড়াহুড়া করে, খামারিরা তাড়াহুড়া করে, তারা বিক্রি করতে বাধ্য হন। এতে তারা উপযুক্ত মূল্য পান না, আর বিক্রি না করতে পারলে পচে গলে শেষ হয়ে যায়। এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসীও সারা বছর এটা খেতে পারে না। আমরা ইনশাল্লাহ গোটা উত্তরবঙ্গে আপনাদের সাথেই পরামর্শ করে উপযুক্ত জায়গা নির্বাচন করে, একটা নয় একাধিক, ইনশাআল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলব। এরপরে আছে সংরক্ষণের পাশাপাশি বিশেষ করে আম এবং লিচু দুনিয়ার বিভিন্ন দেশে এখন প্রসেসিং হয়, জুস হয়, আবার এইটাকে অন্যভাবেও মেনটেন করা হয়। সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিও ইনশাআল্লাহ বিশেষ করে এই নওগাঁ এবং চাপাইতে হওয়ার দাবি রাখে। আমরা তা করবো আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ইনশাআল্লাহ। কুসুম্বা মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটি রাজবাড়ি সহ সকল প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। পর্যটন এখন বিশ্বের অন্যতম একটা আয়ের উৎস। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। আপাতত স্থানীয় বেশ যেগুলো অ্যাড্রেস ছিল আমি এখানে শেষ করলাম। প্রিয় সম্মানিত জনগণ, ভাই ও বোনেরা, বাংলাদেশ আগেই বলেছি আমাদের প্রিয় জন্মভূমি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন।
এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুনভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না। আর লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। ফেরত এনে লুণ্ঠিত টাকা যুক্ত হবে রাষ্ট্রীয় কোষাগারের তহবিলে, এবং সেখান থেকে 54 বছরে বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত হয়েছে, পিছিয়ে পড়েছে, ইনশাআল্লাহ ইনসাফের দাবি পূরণ করার জন্য ওই এলাকা থেকেই আগে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে। আমাদের অঙ্গীকার ইনসাফ, বেইনসাফি আমরা করতে পারবো না। আমরা দেখতে পারবো না প্রধানমন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় আর রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি কোথায়। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। আমাদের সামনে নির্বাচন, দরজা এখন কড়া নাড়া শুরু করেছে টক টক করে। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ সকাল থেকে বিকেল পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। জুলাইতে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, তরুণ তরুণী, কৃষক, যুবক, শ্রমিক যারা রাস্তায় নেমে লড়াই করেছিল মানুষের মুক্তির জন্য, এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে নাই। আজকে বেকার ভাতা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তারা তো সেদিন দাবি করেছিল আমরা হাতে হাতে কাজ চাই, আমাদেরকে কাজ দেয়। আমরা যুব সমাজকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে শিক্ষা আর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা মজবুত করে দেব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে ভাষাভিত্তিক দক্ষতা এবং পেশাভিত্তিক দক্ষতা দুটোই তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন তাদের হাতে কাজ তুলে দিয়ে বলবো, এবার কাজ করো, দেশ গড়ো, দেশ তোমরা বদলে দাও। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত? বেকার ভাতা না কাজ? বেকার ভাতা না কাজ? মাশাআল্লাহ, এখানে তো যুবকের বাইরে কাউকেই দেখছি না। তো সবাই যখন যুবক, ইনশাআল্লাহ সবার সাথে আমিও যুবক। সম্মানিত বন্ধুগণ, জুলাইয়ের অভ্যুত্থানে মা বোনদের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন জুলাই মাসের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের, মেয়েদের গায়ে যখন গুন্ডা বাহিনী, সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। প্রতিবাদে, বিক্ষোভে সমস্ত বাংলাদেশ ফেটে পড়েছিল। আর তারপরের দিন গর্বিত উত্তরবঙ্গবাসী, আপনাদেরই সন্তান, পার্শ্ববর্তী রংপুর, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, মেধাবী ছাত্র, আমাদের অহংকার, জাতির অহংকার, জুলাইয়ের আইকন আবু সাইদ রাস্তায় নেমে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল। সে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। 1, 2, 3টা গুলি বুকে নিয়েছে, পিঠে নেয় না। আবু সাইদ, তোমাকে সেলেও, তুমি এই জাতিকে জীবন দিয়ে গেছো তোমার জীবনের বিনিময়ে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ
এই মহান শহীদকে জাতির জন্য চিরদিনের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে বানিয়ে দাও। এরপরে মা বোনেরা কি করেছেন দেখেন, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে মেয়েটি বলছে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, আমি মরণকে গ্রহণ করে নিয়েছি, আমি মরতে চাই, শহীদ হতে চাই। 10 মাসের শিশু সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন, শিশু আমার একটা নয়, আজকে রাস্তায় সারা বাংলাদেশে কোটি কোটি যুবক যুবতী যারা নেমেছে সবগুলো আমার সন্তান। আজকে সন্তানদেরকে সাহস দিতে এসেছি। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মুহুর্মুহু গুলি আর কালি কালি লাশ, আপনি এই অবুঝ শিশু, নিষ্পাপ শিশুকে নিয়ে এত বড় ঝুঁকি নিতে আসলেন কেন? উনি জবাব দিলেন, সো হোয়াট, কি হয়েছে? আমাদেরকে শক্তি জুগিয়েছিলেন। সেই মাদের নিয়ে অনেকেই ইদানিং অপমানজনক আচরণ মাঝে মাঝে করেন। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ এগুলা করবেন না। আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি। এই মাকে যত বেশি সম্মান দিব, আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন। তাদেরকে বলবো এগুলা ছেড়ে দে।